হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রামা আনফোল্ডেড। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ড্রামার গল্প নিয়ে এসেছি। কখনো কি ভেবেছেন, যাকে একসময় পাগলের মতো ভালোবেসেছিলেন, একদিন হঠাৎ করে সেই হয়ে যাবে আপনার বস। প্রতিদিন তার সামনে দাঁড়াতে হবে, তার কথা মতো চলতে হবে, অথচ মনের ভেতর জমে আছে হাজারো না বলা কথা, অভিমান, পুরনো স্মৃতির ঝড়, ভালোবাসা। ক্ষমতা আর অতীতের জটিল সম্পর্কের এক রোমাঞ্চকর লড়াই দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। কিন্তু এই গল্পে কি ঘটতে চলেছে? পুরনো প্রেম কি আবার জ্বলে উঠবে, নাকি প্রতিশোধের আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে? আর এই পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমি শারমিন আপনাদের সাথে আছি। আপনাদের অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। গল্পের শুরুতেই আমরা আমাদের প্রধান দুই চরিত্রকে একসঙ্গে দেখতে পাই। এই হলো আমাদের গল্পের নায়িকা তং, বয়স মাত্র 18, আর ওর সামনে দাঁড়িয়ে আছে গল্পের নায়ক ইয়ংচেন, যার বয়সও 18। তাদের মধ্যে কিছু নিয়ে বেশ বর্ষর একটা ঝামেলা চলছে। পরিবেশটা থমথমে, তং এর চোখে অস্বস্তি আর ইয়ংচ্যাং এর চোখে অভিমান। হঠাৎ করেই রাগের বশে তং ইয়ংচ্যাংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ইয়ংচ্যাং কিছুটা হতবিহ্বল হয়ে পড়ে, কিন্তু নিজেকে সামলে এনে গম্ভীর কণ্ঠে বলে, তং, তোমার কি সত্যি কোনো মন নেই? তুমি কি বুঝতে পারছো না আমার ফিলিংস নিয়ে খেলা করছো? তং একটু চুপ থাকে, যেন কিছু একটা ভেবে দেখছে, তারপর শান্ত গলায় বলে, আমার মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই সবচেয়ে ভালো হবে। ইয়ংচ্যাং একদম চুপ, কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলে, আমি চাই না তোমার বন্ধু হতে। তং এবারও স্থির, একদম নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, তাহলে এমন একটা ভাব করো যেন আমাদের কোনোদিন পরিচয়ই হয়নি। এই কথা শোনার পর ইয়ংচ্যাং যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারে না। ওর চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নেয়, তারপর বলে, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। এরপর কোনো কথা না বলে মন খারাপ করে ইয়ংচ্যাং চলে যায়। আর তং এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে। তং এর মুখে দেখে বোঝা যাচ্ছিল, এই ব্রেকআপটা আসলে ওর নিজের মনেও কষ্ট দিচ্ছে, কিন্তু ও কিছুতেই সেটা প্রকাশ করতে চাইছে না। ইয়ংচ্যাং চলে যাওয়ার পর তং ধীরে ধীরে হাঁটতে শুরু করে। এরপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। একটা ঘর, ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। এখন তং এর বয়স 28। তং প্রায় 10 বছর আগে সেই ব্রেকআপের ঘটনাটা স্বপ্নের মধ্যে দেখে। আজও তার ব্যতিক্রম হয়নি। ও নিঃশ্বাস ভারী হয়ে আসে, ধরফর করে ঘুম থেকে উঠে বসে কিছুক্ষণ বোঝার চেষ্টা করে, স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর ফোনটা বেজে ওঠে। তং বিরক্ত হয়ে ফোনের দিকে তাকায়, স্ক্রিনে নাম ভেসে ওঠে ওর অফিসের বিরক্তিকর বস। আবার কি হলো, নিজেকে একই প্রশ্ন করে কল রিসিভ করতেই ওপাশ থেকে বস একদম কোনো সুযোগ না দিয়ে বিশাল এক কাজের লিস্ট শুনিয়ে দেয়। তং বিরক্ত হয়ে বলে, আসলে আমি আজ অফিসে যেতে পারছি না, আমার পেটে ব্যথা, মাথায় ব্যথা, শরীর ভালো লাগছে না। তং যতটা সম্ভব নাটকীয়ভাবে কথা বলে, যেন বসের উপর প্রভাব ফেলে। কিন্তু বসও কম যায় না। কড়া গলায় বলে, ঠিক আছে, তাহলে আজ ওভারটাইম করলে তোমাকে 301 এক্সট্রা দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তং এর চোখ চকচক করে ওঠে। সে বলে, আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। তং সকালবেলা অনেক ঝামেলা করে অফিসে যেতে বাধ্য হয়। হাফ ঘুমন্ত অবস্থায় প্রস্তুত হয়ে, এক হাতে ব্যাগ, অন্য হাতে ফোন ধরে বেরিয়ে পড়ে। অন্যদিকে অফিসের সামনে বেশ একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ। তঙানের বস এবং অফিসের প্রায় সব কর্মচারীরা একসঙ্গে দাঁড়িয়ে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। তং অফিসে ঢুকতেই বিরক্ত হয়ে বসকে জিজ্ঞেস করে, এখানে সবাই দাঁড়িয়ে কি করছে? অফিসের ভেতরে ঢোকার অনুমতি নেই নাকি? বস চুপচাপ একটা ইশারা করে দেখিয়ে দেয়, আজ অফিসে নতুন ডিরেক্টর আসছে। নতুন ডিরেক্টর? তং অবাক হয়ে যায়। ঠিক তখনই চারপাশে মুহূর্তেই একটা গুঞ্জন শুরু হয়ে যায়। গাড়ির দরজা খুলতেই একটা দীর্ঘদেহী হ্যান্ডসাম কর্পোরেট স্টাইলের মানুষ নামলো, ইয়ংচ্যাং। 10 বছর পর তং হতবিহ্বল হয়ে যায়। ওর মনে হচ্ছিল যেন সময়টা থমকে গেছে। গাড়ির দরজা খুলতেই একটি দীর্ঘদেহী হ্যান্ডসাম কর্পোরেট স্টাইলের মানুষ নামলো ইয়ংচ্যাং। 10 বছর পর তং হতবিহ্বল হয়ে যায়, ওর মনে হচ্ছিল যেন সময়টা থমকে গেছে। ইয়ংচ্যাংকে এক ঝলক দেখেও তাড়াতাড়ি নিজের মুখ হাত দিয়ে ঢেকে নেয়, যেন তাকে দেখে সে চিনতে না পারে। এরপর বড় ফ্রেমের একটি চশমা বের করে পরে নেয়, যেন সহজে সে ইয়ংচ্যানের চোখে না পড়ে। ইয়ংচ্যান মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে অফিসের দিকে হাঁটতে থাকে।
তং ভীষণ নার্ভাস হয়ে পড়ে, উফ, এখন যদি সে আমাকে চিনে ফেলে, তাহলে তো 10 বছরের লুকিয়ে থাকার কোনো মানেই হয় না। অন্য কর্মচারীদের সঙ্গে তং ভেতরে ঢোকে, কিন্তু ওর পা যেন আটকে যাচ্ছিল। ওর ইচ্ছা করছিল কোনোভাবে পালিয়ে যেতে। ঠিক তখনই বস এসে সামনে দাঁড়ালো আর তংকে বলল, আজ তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। টম বিরক্ত হয়ে বলল, বস, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, আজ আমি বাড়ি ফিরতে চাই। বস বাঁকা হাসে আর বলে, আজ যাওয়া যাবে না, কারণ ফ্যান্টোশিয়ান আসার কথা ছিল। কিন্তু সে ডুব দিয়েছে। নতুন ডিরেক্টরের সঙ্গে যে ডিলটা ঠিক করতে পারত, সেই নেই। এখন এই কাজটা তোমাকেই করতে হবে। টং চোখ বড় বড় করে ফেলে, মানে আমাকে ইয়ংচেনের সামনে যেতে হবে? অসম্ভব। কিন্তু বস তাকে বারবার বোঝাতে থাকে। শেষমেশ আর উপায় না দেখে টং রাজি হয়। ঠিক তখনই ইয়ংচেনের অ্যাসিস্ট্যান্ট যাও সেখানে আসে আর বলে, আপনারা কি তৈরি? নতুন ডিরেক্টর মিটিং রুমে অপেক্ষা করছে। বস ইশারা করে বলে, আমরা এক্ষুনি আসছি। টং তাড়াতাড়ি নিজের ব্যাগ আর আইডি কার্ড বসের হাতে দিয়ে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। ইয়ংচেন মিটিং রুমে একা বসে কাগজপত্র দেখছিল, তখন অফিসের এক মহিলা কর্মচারী এসে এক কাপ কফি রেখে যায়। মেয়েটি ইচ্ছে করে ইয়ংচেনের সামনে মাথা নিচু করে নরম স্বরে বলে, স্যার, আপনি যদি আমার কোনো সাহায্য চান, তাহলে বলবেন। ইয়ংচেন চোখ তুলে তাকায় একদম শীতল দৃষ্টিতে আর বলে, আমাকে বিরক্ত করো না, যাও। মেয়েটা হালকা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট যাও তংকে নিয়ে মিটিং রুমে ঢোকে। যাও পরিচয় করিয়ে দিয়ে বলে, স্যার, আজকের দিনটা আপনাকে উনি বুঝিয়ে বলবেন। ইয়ংচেন ধীরভাবে তাকায়, সে এক মুহূর্তের জন্য কিছু বলে না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তংয়ের দিকে তাকিয়ে থাকে। টং কিছুতেই ওর চোখের দিকে তাকাতে পারছিল না, গলা শুকিয়ে আসছিল, হাত ঘেমে যাচ্ছিল। ইয়ংচেন স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি আপনাকে কি নামে ডাকবো? টং চেষ্টা করে শান্ত গলায় কথা বলে, সে বলে, ফ্যাংচোশিং। ইয়ংচেন হালকা হেসে বলে, এই কফিটা প্লিজ চেঞ্জ করে দিন। টং দ্রুত কফি বানিয়ে আনে। ইয়ংচেন এক চুমুক নিয়ে হঠাৎ বলে, তোমার হাতের এই কফিটা খেয়ে আমার স্কুল জীবনের একটি বন্ধুর কথা মনে পড়ে গেল। টং চমকে যায়, ও দ্রুত বলে, মিস্টার ইয়ংচেন, আমার মনে হয় আপনি আমাকে ফ্লার্ট করার চেষ্টা করছেন। তখন ইয়ংচেনের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে যায়। তার দৃষ্টিতে কঠোরতা নেমে আসে। সে বলে, আমাকে ডিলটা বোঝান। টং শুরু করে ডিল বোঝানো, কিন্তু কথা বলতে বলতেই ওর মনে পড়ে যায় স্কুল লাইফে, যখন সেই ইয়ংচেনকে দেখত, তখন হা করে তাকিয়ে থাকত। ইয়ংচেন বিরক্ত হয়ে বলতো, এভাবে তাকিয়ে তুমি কি বুঝতে চাও? টং মাথা চুলকাতো, কিছু বলতে পারত না। আর তখন ইয়ংচেন ওকে মজা করে একটা ছড় দিত। বর্তমানে টং সে আগের মতোই এক গাদা কথা বলে, কিন্তু ডিলটা মোটেই বোঝাতে পারে না। ইয়ংচেন কপালে হাত দিয়ে বিরক্ত হয়, তারপর ধীরে ধীরে ফাইলটা টংয়ের হাত থেকে টেনে নেয়। সে বলে, আমার মনে হয় না একজন অ্যাসিস্ট্যান্টের এভাবে প্রেজেন্টেশন দেওয়া উচিত। এভাবে ডিল কেউ ফাইনাল করবে না। টং হতাশ হয়। ঠিক তখনই ইয়ংচেন সামনে এসে দাঁড়ায়। টং এত নার্ভাস হয়ে যায় যে প্রায় পড়ে যাচ্ছিল। ইয়ংচেন ওকে ধরে ফেলে। টংয়ের চশমাটা খুলে যায়। তখনই টং বলে, অনেকদিন পর দেখা হলো, ইয়ংচেন। ইয়ংচেন হালকা হাসে, সে বলে, তোমাকে চিনতে সময় লাগেনি। টং তখনই বোঝে, ইয়ংচেন শুরু থেকেই ওকে চিনে ফেলেছিল। কিন্তু পরের মুহূর্তে ইয়ংচেন রাগী কণ্ঠে বলে, আরো আমাকে কিন্তু। টং ইয়ংচেনের কলার শক্ত করে ধরে। পরের মুহূর্তে দুজনে একসঙ্গে মেঝেতে পড়ে যায়। 10 বছর পর আবারও তাদের মধ্যে এক অদ্ভুত হাস্যকর কিন্তু আবেগপূর্ণ মুহূর্ত ফিরে আসে। টং রাগ করে যখনই সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ইয়ংচেন বলে ওঠে, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ? টং এক মুহূর্ত থেমে গিয়ে তাকায় ইয়ংচেনের দিকে, তারপর গম্ভীরভাবে বলে, তাহলে তুমি বলো, এই ডিলটা কিভাবে ফাইনাল করা যায়? ইয়ংচেন এবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই পুরনো স্কুল জীবনের মতো টং যেন মনোযোগ দিচ্ছিল না। ওর মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, যেন সে সত্যি বুঝতে চাচ্ছিল না। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট যাও সেখানে চলে আসে। যাও আসলে ইয়ংচেন এবং টং এর স্কুল জীবনের পুরনো বন্ধু ছিল। তাই ওর মনে হয়, এত বছর পর যখন তাদের দেখা হয়েছে, নিশ্চয়ই আজ কিছু না কিছু ঘটবেই। যাও হেসে বলে, আমাদের এখন এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। টং তখন যাও এর দিকে তাকিয়ে একটু হেসে ফেলে, কারণ এবার পরীক্ষা দিতে হবে যাওকেও। মজার ব্যাপার হচ্ছে, পুরো বোঝানোর প্রক্রিয়াটা রেকর্ড হবে যাও এর টেপ রেকর্ডারে। কিছুক্ষণ পরে মিটিং রুম থেকে সবাই বেরিয়ে আসে। এরপর যাও এবং ইয়ংচেনকে একসঙ্গে গাড়িতে দেখা যায়। যাও তখন মুচকি হেসে বলে, আমি টেপ রেকর্ডারটা বুদ্ধি করে তোমার এক্স গার্লফ্রেন্ড টং এর ব্যাগে রেখে দিয়েছি। এবার ওটাকে ফেরত দিতে ও তোমার কাছে আসবেই। এভাবে তুমি ওর সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে যাবে, আর জানতে পারবে কেন ও আসলে তোমার সঙ্গে ব্রেকআপ করেছিল। ইয়ংচেন তখন রাগের চোখে অ্যাসিস্ট্যান্ট যাও এর দিকে তাকায়।
এরপর তং অফিসে ফিরে এসে কাজে বসে, কিন্তু মনটা খুব খারাপ ছিল। হঠাৎ চেয়ারে বসতে গিয়েই ওর হাত পড়ে সেই রেকর্ডারটায়। ও বুঝতে পারে এটা ফেরত দিতে হবে। তখন যাওকে ফোন করে। যাও ফোন ধরে বলে, আমরা অফিসের বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তুমি এসে দিয়ে যাও। ফোনটা রেখে যাও মুচকি হেসে বলে, দেখেছো বস, আমার মাথায় কত বুদ্ধি। এবার তুমি ওকে জিজ্ঞাসা করবে কেন 10 বছর আগে হঠাৎ ও তোমাকে ঠকিয়েছিল। যেভাবে শিখিয়েছি, ঠিক সেভাবেই জিজ্ঞাসা করবে। কিছুক্ষণ পর তং গাড়ির বাইরে এসে দাঁড়ায়। কিন্তু গাড়ির ভেতরে ঢুকেই চমকে যায়। ও দেখে ভেতরে যাও নয়, বরং বসে আছে ইয়ংচ্যান। তং একটু দ্বিধা নিয়ে বলে, আমি এটা যাওকে ফেরত দিতে এসেছি। ওর হয়তো পরে দরকার হবে। ইয়ংচ্যান ঠান্ডা গলায় বলে, নেক্সট টাইম। আমি ঠিক করেছি, এই প্রজেক্টটা আমি করব না। টম অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? ইয়ংচ্যান তখন গাড়ির দরজা খুলে বলে, গাড়িতে উঠে আসো, কারণটা বলছি। টম একটু দ্বিধা করছিল, আসলে ও গাড়িতে উঠতে চাইছিল না, কিন্তু কারণটা জানার জন্য শেষমেশ উঠে আসে। ঠিক তখনই টং এর হাত থেকে রেকর্ডারটা পড়ে যায়। দুজনেই একসঙ্গে সেটা তুলতে গিয়ে মাথায় ধাক্কা লাগে। ইয়ংচ্যান ধীরে ধীরে রেকর্ডারটা হাতে তুলে নিয়ে বলে, তুমি সত্যি রেজাল্ট জানতে চাও? টম নিঃসংকোচে বলে, অবশ্যই। এটাই তো আমার কাজ। ইয়ংচ্যান একটু মুচকি হেসে বলে, তাহলে চলো একটা গেম খেলা যাক। আমি যা জিজ্ঞাসা করব, তুমি সত্যি উত্তর দেবে, তারপর তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমিও সত্যি বলবো। টং কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়, কারণ এটা ছাড়া তার কোনো উপায় নেই। ইয়ংচ্যান প্রথম প্রশ্ন করে, তুমি কি এখন সিঙ্গেল? টং একটু চমকে যায় এই প্রশ্নে, কিন্তু সত্যিটা বলে, হ্যাঁ, আমি সিঙ্গেল। ইয়ংচ্যান আবার জিজ্ঞাসা করে, তোমার কি এই বছরে বিয়ে করার কোনো প্ল্যান আছে? টং সরাসরি বলে, না। ইয়ংচ্যান এবার একটু গম্ভীর হয়ে বলে, তাহলে এবার বলো, তুমি আমার সঙ্গে কেন ব্রেকআপ করেছিলে? টং তখন বলে, আমি তো সেই সময় তোমাকে এক্সপ্লেইন করেছিলাম। ইয়ংচ্যান কড়া গলায় বলে, তুমি সেদিন মিথ্যা বলেছিলে। আমি আজ সত্যিটা শুনতে চাই। টং এক দীর্ঘশ্বাস ফেলে বলে, ইয়ংচ্যান, এতগুলো বছর কেটে গেছে, কিন্তু তুমি এখনো আমার থেকে সেই একই উত্তরটা জানতে চাও? তুমি আসলে সেই সময় আমাকে টোকেন ফর গ্রান্টেড মনে করেছিলে। সব সময় তোমার পেছনে ছুটবো, তোমার পাশে থাকবো এটা ধরে নিয়েছিলে। যখন আমি সেই সব বন্ধ করে দিলাম, তখন তুমি সেটা মেনে নিতে পারোনি। ইয়ংচ্যান চুপ করে থাকে, তারপর বলে, তুমি আবার মিথ্যা বলছো। তুমি খেলার রুল মানোনি। টং বিরক্ত হয়ে বলে, তুমি একটুও বদলাওনি। আমি যেভাবেই উত্তর দেই, তুমি কখনোই সন্তুষ্ট হবে না। তুমি অন্যের অনুভূতির দাম দিতে শিখোনি। পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার সরাসরি কোনো উত্তর হয় না। এটা বলে টং গাড়ি থেকে নেমে যায়। ইয়ংচ্যান ভেবে দেখতে থাকে, 10 বছর আগে সে কি আসলেই কোনো ভুল করেছিল? সন্ধ্যা হয়ে গেলে টং বাড়ি ফেরার সময় হঠাৎ এক বাইকের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ইয়ংচ্যান ওকে ধরে ফেলে। বাইকওয়ালা হেসে বলে, স্যার, আপনার গার্লফ্রেন্ডের জন্য এটা নিন, রাগ ভাঙবে। ইয়ংচ্যান বিরক্ত হয়ে বলে, সে আমার গার্লফ্রেন্ড না। টং গম্ভীর গলায় বলে, 10 বছর আগে তো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন কেন ফুল দেবে? ইয়ংচ্যান একটু থমকে যায়। টং বলে, আমাদের পৃথিবী আলাদা। আমাদের মধ্যে গুরুত্ব রাখাই ভালো। ইয়ংচ্যান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাদের যদি দুনিয়া আলাদা হয়েই থাকে, তাহলে 10 বছর আগে তুমি আমার দুনিয়ায় আসার চেষ্টা করেছিলে কেন? টং এক মুহূর্ত চুপ থেকে নিচের দিকে তাকায়, যেন মনে করার চেষ্টা করছে। তারপর শান্ত কণ্ঠে বলে, সেই সময় আমি ছোট ছিলাম, বোকা ছিলাম। আর এখন এসব নিয়ে আমি ভাবিও না। ইয়ংচ্যানের চোখে এক ধরনের কষ্ট ফুটে ওঠে। সে ধীরে ধীরে মাথা নিচু করে ফিসফিস করে বলে, সত্যিটা বলার জন্য ধন্যবাদ। টং কিছু না বলে ঘুরে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ঠিক তখনই ইয়ংচ্যান হঠাৎ টং এর হাত শক্ত করে ধরে ফেলে। টং কিছু বুঝে ওঠার আগেই ইয়ংচ্যান ওকে এমন জোরে টেনে নেয় যে সরাসরি ইয়ংচ্যানের গায়ে পড়ে যায়। এই মুহূর্তে সময় যেন থমকে যায়। ওরা দুজন একে অপরের একদম কাছাকাছি এসে যায়। ইয়ংচ্যানের উষ্ণশ্বাস অনুভব করতে পারে টং, আর টং এর চোখে গভীর কিছু খুঁজে ফেলে ইয়ংচ্যান। চারপাশে নিস্তব্ধতা, শুধু দুজনের দ্রুত শ্বাস ফেলার শব্দ শোনা যায়। এই নীরবতা ভাঙবে কে? পরের দিন সকালবেলা, টং কাজের মধ্যে ব্যস্ত। টেবিলের উপর কিছু নথিপত্র সাজিয়ে রাখছে, মাঝে মাঝে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই ইয়ংচ্যান হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ায়। ইয়ংচ্যানকে হঠাৎ সামনে দেখে টং একটু চমকে ওঠে, কিছুটা অবাক হয়, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। তবে স্বাভাবিক থাকার চেষ্টা করে আর জিজ্ঞাসা করে, কোনো দরকার ছিল? ইয়ংচ্যান একটু স্থির হেসে বলে, আমি মিস্টার হু এর কাছ থেকে কিছু জরুরি কাগজপত্র নিতে এসেছি। টং ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, কিন্তু মিস্টার হু তো এখন এখানে নেই। ইয়ংচ্যান তখন এক মুহূর্ত চুপ থেকে বলে, তাহলে তোমার একটু সাহায্য লাগবে। আমার এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতে পারবে?
টং কাঁধ উচকিয়ে বলে, তোমার তো ড্রাইভারই আছে, সে নিয়ে যাবে না? ইয়ংচ্যান কাঁধ ঝাঁকিয়ে বলে, ও ড্রিঙ্কস করেছে, তাই ড্রাইভ করতে পারবে না। টং বিরক্ত মুখে বলে, তাহলে তুমি নিজেই ড্রাইভ করে চলে যাও। ইয়ংচ্যান কিছু না বলে হাসে, তারপর পকেট থেকে একটা বিয়ারের ক্যান বের করে চোখের সামনে খুলে নেয় আর কয়েক ঢোক খায়। তারপর ক্যানটা নামিয়ে বলে, এখন আমিও ড্রিঙ্কস করেছি, তাই আমিও ড্রাইভ করতে পারবো না। টং এবার সত্যি রেগে যায়, ও বুঝতে পারে ইয়ংচ্যান ইচ্ছে করেই ওকে জ্বালাচ্ছে। তবুও কিছু বলার আগে দীর্ঘশ্বাস ফেলে, কারণ জানেন অন্য কোনো উপায় নেই। শেষ পর্যন্ত ওকে যেতে হবে এবং ইয়ংচ্যানের প্রত্যেকটা আদেশ তাকে মানতে হবে, তা না হলে তার চাকরি থাকবে না। এরপরের দৃশ্যে দেখা যায়, টং একদম চুপচাপ গাড়ি চালাচ্ছিল। ইয়ংচ্যান পাশের সিটে বসেছিল একদম নীরব। গাড়ির মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়েছিল। হঠাৎ ইয়ংচ্যান বলে উঠল, মিস্টার লু কেমন আছেন? টং একটু চমকে উঠে বিস্মিত গলায় বলল, আমার মা? ইয়ংচ্যান একগালে হেসে তাকায়। টং একটু কষ্ট পেলেও সেটা লুকিয়ে রাখতে চায় আর বলে, ভালোই আছেন। ডাক্তার বলেছিল 5 বছর বড়জোর বাঁচবে, কিন্তু এখন 4 বছর হয়ে গেছে। তবুও মা এখনো আমাদের সঙ্গে আছেন। ইয়ংচ্যান বিস্মিত হয়ে বলে, তুমি কি বললে? তোমার মা এতদিন ধরে অসুস্থ? টং ধীর কণ্ঠে উত্তর দেয়, তুমি তো জানো, তুমি আমার মায়ের ছাত্র ছিলে। তুমি মাকে খুব ভালো করে চিনতে। ইয়ংচ্যান কিছুটা গম্ভীর হয়ে পড়ে, তারপর চুপ হয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছানোর পর, পার্কিং লটে গাড়ি দাঁড় করানোর পর ইয়ংচ্যান বলে, আমি একটা কোম্পানির সঙ্গে মিটিং করতে যাচ্ছি। সেখানে তোমাদের কোম্পানির এয়ার কম্প্রেসার নিয়ে আলোচনা হবে। যদি তারা খুশি হয়, তাহলে বড় একটা চুক্তি হবে। টং মাথা নেড়ে বলে, শুভকামনা। ইয়ংচ্যান একটু এগিয়ে গিয়ে আবার থামে, পেছনে ফিরে বলে, এখন তোমাকে কি করতে হবে, বুঝতে পারছো তো? টং কপাল কুঁচকে বলে, মানে? ইয়ংচ্যান চোখ সরু করে বলে, আমার মিটিং অনেক লম্বা হতে পারে, আমি আজকে ফিরবো না। তাই আমার গাড়ির দায়িত্ব তোমাকেই নিতে হবে। টং হতভম্ব হয়ে বলে, অতক্ষণ ধরে আমি তোমার এই গাড়িটা পাহারা দেব? এটা কিসের নিয়ম? ইয়ংচ্যান স্বাভাবিক স্বরে বলে, তাহলে তোমার বাড়ির পার্কিং লটে রেখে দাও। আমি ফিরে এসে নিয়ে যাব। টং দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি গাড়ির কিছু হয়, তবে আমি কিন্তু দায়ী নই। ইয়ংচ্যান হাসে আর বলে, ঠিক আছে, তোমার বাড়ির পার্কিং লটে রাখো। আমি যদি ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে দেব। টং মুখে কিছু না বললেও মনে মনে খুশি হয়, মুচকি হাসে। তখনই ইয়ংচ্যান আচমকা ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। টং চমকে যায়। ইয়ংচ্যান শুধু একটুখানি হাসে, তারপর সোজা এয়ারপোর্টের ভেতরে চলে যায়। টং চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, ইয়ংচ্যান কি আবারও আমার কাছে ফিরে আসতে চাইছে? রাতের দৃশ্য, রাতে চিউচিউ নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখা যায়, সে তখন লাইভ করছিল, সে হচ্ছে টংয়ের বান্ধবী। সেই সময় বাড়ি ফিরে টং, চিউচিউ চিৎকার করে বলে, কিরে? এত দেরি হলো ফিরতে? টং ক্লান্ত গলায় বলে, ওভারটাইম করতে হয়েছিল। চিউচিউ মজা করে বলে, তোর বস তোকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে। যাই হোক, তুই কি জানিস? তোর চেহারায় কিছু একটা অন্যরকম লাগছে। টং একটু ইতস্তত করে, তারপর বলে, আসলে মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। চিউচিউ বিস্ময়ের চোখ বড় বড় করে বলে, ওহ, দ্বারা আমি অনুমান করতে চাই, এটা কি তোর 10 বছর আগের এক্স বয়ফ্রেন্ড ইয়ংচ্যান? টং হতভম্ব হয়ে যায়, এক মুহূর্ত থেমে বলে, না, না, ও না, অন্য কেউ। চিউচিউ সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। টং দ্রুত প্রসঙ্গ বদলে বলে, আসলে আমার কোম্পানির নতুন ডিরেক্টর। সে তার গাড়িটা আমার দায়িত্বে রেখে গেছে। চিউচিউ হেসে বলে, ওহো, জানিস, একটা ছেলে তার নিজের গাড়ির দায়িত্ব তখনই কাউকে দেয়, যখন সে মেয়েটাকে বিশ্বাস করে এবং ভালোবাসে। টং চমকে যায়, তারপর মনে মনে খুশি হয়ে যায়। চিউচিউ মুচকি হেসে বলে, তুই হাসছিস কেন? তবে কি আমি ঠিক বলছি? টং কিছু বলে না, কিন্তু মুখে আনন্দের একটা ঝলক ফুটে ওঠে। পরদিন সকাল বেলা, চিউচিউ আবারও সোশ্যাল মিডিয়াতে লাইভ করছিল। তার বাসায় বসেছিল টং, সে ব্রেকফাস্ট করছিল। চিউচিউ হঠাৎ করেই টংকে জোর করে লাইভে টেনে নেয়, ক্যামেরার দিকে তাকিয়ে বলে, দেখো, তোমাদের মধ্যে যারা ওভাল ফেসার, তোমরা এইভাবে মেকআপ কন্ট্রোল করতে পারো। টং লজ্জায় চুপ করে থাকে, হাসে কিন্তু কিছু বলে না। এমন সময়, চিউচিউ দেখতে পায় কেউ তার লাইভে অনেকগুলো স্টার পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্টার পাঠানো মানে টাকা পাঠানো। এতগুলো স্টার দেখে চিউচিউ অবাক হয়ে যায়, উত্তেজিত হয়ে টংকে দেখে বলে, টং, দেখ, আমাকে কেউ অনেক টাকা পাঠিয়েছে। তারপর সেই ব্যক্তি চ্যাটে মেসেজ পাঠায়, আমি আসলে এই মেয়েটার জন্য স্টার পাঠিয়েছি। ওকে আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে চিউচিউ তো আরো খুশি হয়ে যায়। কিন্তু পরের মেসেজটি আসতেই সে হতভম্ব হয়ে পড়ে, মেসেজে লেখা, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি নতুন মেয়েটার হোয়াটসঅ্যাপ নম্বর চাই। চিউচিউ হতভম্ব হয়ে টং এর দিকে তাকায়, আর টং তো পুরোপুরি অবাক, কে না কে তার হোয়াটসঅ্যাপ নম্বর চাইছে।
এরপর চিউচিউ তংকে অনুরোধ করতে শুরু করে যেন সে নম্বরটা দিয়ে দেয়। সে বলে, দেখ, যদি সে মাঝে মাঝে এভাবে স্টার পাঠায় তাহলে আমি তো বড়লোক হয়ে যাব। প্লিজ, তুই একবার নম্বরটা দিয়ে দে। টং বিরক্ত হয়ে বলে, আমি অচেনা কাউকে কেন আমার রিচার্জ নম্বর দেব? কিন্তু চিউচিউ একরকম জোর করে তাকে রাজি করাই। অবশেষে বন্ধুর কথা রাখতে টং রাজি হয়ে যায়। টং অফিসে পৌঁছে এরপর বস তাকে ডেকে পাঠিয়েছিল। সেখানে গিয়ে দেখে নতুন একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট তার উপর দেয়া হয়েছে। কিন্তু এই প্রজেক্টের ক্লায়েন্টদের দাবি এত অদ্ভুত যে টং অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এতদিনে এমন দাবি কোনো ক্লায়েন্টের কাছ থেকে শোনেনি। তবু কাজ তো করতেই হবে। টং একমনে প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর রাতের বেলা, অফিস প্রায় ফাঁকা, সবাই চলে গেছে। কিন্তু টং তখনও একা বসে কাজ করছিল। নতুন প্রজেক্টটা অনেক কঠিন, তাই রাত পর্যন্ত অফিসে থাকতে হচ্ছে। ঠিক তখন তার ফোনের সেই অচেনা ফেক আইডি থেকে মেসেজ আসে, আমি একটু বুঝিয়ে বলছি। ওই চ্যাটে যে ব্যক্তি তার নাম্বার চেয়েছিল তার বান্ধবীকে স্টার পাঠিয়ে সেই ব্যক্তি তাকে মেসেজ করেছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে ইয়ংচ্যান। কিন্তু তার মেসেজ পেয়ে টং এর কিছুটা সন্দেহ হয়। সে প্রশ্ন করে, তোমার বয়স কত? ইয়ংচ্যান উত্তর দেয়, 28। টং অবাক হয়ে বলে, 28? কিন্তু তোমার প্রোফাইলে তো লেখা রয়েছে 18। এটা কিভাবে সম্ভব? ইয়ংচ্যান হাসতে হাসতে বলে, আসলে আমার বয়স 28 হয়ে গেছে, কিন্তু মনে হয় আমি এখনো 18 বছরেই আটকে আছি। টং এবার একটু খুঁচিয়ে জানতে চায়, তুমি কি কাজ করো? ইয়ংচ্যান উত্তর দেয়, আমি একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। নিউ এনার্জি যানবাহন তৈরি হচ্ছে, সেই ম্যানেজমেন্টে কাজ করি। এটা শুনে টং একদম অবাক হয়ে যায়। সে বলে, তাহলে তো আমরা একই পেশায়। কথাটা বলার পর ইয়ংচ্যান একটু ভাবতে থাকে। সে মনে মনে হিসাব করতে শুরু করে, প্রকৃতপক্ষে একজন প্রজেক্ট ম্যানেজারের কি সম্ভব কোনো মেয়েকে লাইভে 1 লাখ টাকা পাঠানো? টং সরাসরি প্রশ্ন করে, একটা মেয়েকে এত টাকা হঠাৎ করে পাঠানোর কারণ কি? ইয়ংচ্যান একটু হেসে বলে, আমি তো তোমাকে দেখে পাঠিয়েছি। আসলে আমি সিঙ্গেল, তাই আমার সব টাকা জমানোই থাকে। আর আমি খরচ করতেও ভালোবাসি, তাই পাঠিয়ে দিয়েছি। টং এটা শুনে হতবাক হয়ে যায়। সে ভাবে, এত টাকা খরচ করার মতো মানুষের কাছে কি পরিমাণ টাকা থাকতে হয়? সে বিরক্ত হয়ে বলে, আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। গুড নাইট। এটা বলেই টং লাইট অফ করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল, অফিসে এসে টং দেখে চিংফ্যান দৌড়ে তার কাছে আসছে, উদ্বিগ্ন স্বরে বলে, টং, আমরা যে প্রজেক্ট বানিয়েছি তার লোগোটা কেমন যেন ব্লার হয়ে গেছে। টং অবাক হয়ে যায়, এত কষ্ট করে কাজ করলো অথচ লোগোটা ব্লার। দ্রুত প্রিন্টারের মাধ্যমে কয়েকবার চেক করে, কিন্তু প্রতিবারই একই সমস্যা, লোগো একদম অস্পষ্ট আসছে। চিংফ্যান বলে, আমরা যদি আধা ঘন্টার মধ্যে লোগো ঠিক করতে না পারি তাহলে বড় সমস্যা হয়ে যাবে। টং চিন্তায় পড়ে যায়, এখন কি করা যায়? ঠিক সেই সময় ইয়ংচ্যানের ফেক আইডি থেকে মেসেজ আসে, কি করছো তুমি? টং চিন্তিত থাকায় রিপ্লাই দেয় না, কিন্তু ইয়ংচ্যান আবার মেসেজ করে, তোমার মন খারাপ? টং এবার পুরো সমস্যাটা খুলে বলে। ইয়ংচ্যান সঙ্গে সঙ্গে তার সহকারী যাওকে বলে, চ্যাংটি ইন্ডাস্ট্রির লোগোটা খুঁজে বের করো। কিছুক্ষণ পর সে একটা একদম পরিষ্কার এইচডি পিকচার পাঠিয়ে দেয় টংকে। টং এত বড় সাহায্য পেয়ে আনন্দে ফেটে ওঠে। রাতের দিকে সে ইয়ংচ্যানকে ধন্যবাদ জানায়। এখন থেকে ইয়ংচ্যানের সঙ্গে কথা বলতে তার বেশ ভালোই লাগে, কারণ মানুষটা যে সত্যিই অনেক হেল্পফুল। পরদিন সকালে অফিসে এসে টং দেখে চিংফ্যান খুব উত্তেজিত। সে বলে, তোর জন্য একটা হট গসিপ আছে। টং কৌতূহলী হয়ে বলে, কি গসিপ? চিংফ্যান উত্তেজিত হয়ে বলে, ইয়ংচ্যান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে টং থমকে যায়। সে বলে, কি? কিভাবে হলো? চিংফ্যান বলে, কন্ট্রাকশনের সাইটে দুর্ঘটনা ঘটেছে। টং দুশ্চিন্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে সহকারী যাওকে ফোন করে জানতে চায়, ইয়ংচ্যান কোন হাসপাতালে আছে। দ্রুত সে হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে পৌঁছে সে দেখে সেখানে দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। একজন গার্ড বলে, বসের অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। টং বলে, আমি তো বসের কোম্পানি থেকে এসেছি, তবুও তারা যেতে দেয় না। ঠিক তখনই সেখানে একটা মেয়ে আসে। মেয়েটি গম্ভীর গলায় বলে, ইয়ংচ্যানকে কেউ ডিস্টার্ব করবে না। মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় টং। সে জিজ্ঞাসা করে, তুমি কে? মেয়েটি নির্লিপ্ততা হয়ে বলে, আমি ইয়ংচ্যানের ফিয়ান্সে। আমার নাম রুলিন। এই কথা শোনার পর টং এর যেন সমস্ত পৃথিবী উল্টে যায়। ইয়ংচ্যান বিয়ে করতে চলেছে। মন খারাপ করে টং বলে, ইয়ংচ্যান এখন কেমন আছে? রুলিন বলে, তুমি কি ওর সঙ্গে দেখা করতে চাও? তখন দ্রুত মাথা নাড়ে। সে বলে, না, ঠিক আছে। আপনি যখন ওর খেয়াল রাখছেন, নিশ্চয়ই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রুলিন হেসে বলে, অবশ্যই। ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না।
টং আর কিছু না বলে চলে আসে। বেরিয়ে যাওয়ার সময় রুলিন হাসপাতালের কর্মচারীদের বলে, ভেতরে যেন সস্তার ফুল নাটকে খেয়াল রেখো। রাতের দিকে টং মন খারাপ করে রাস্তায় হাঁটছিল, সে ইয়ংচ্যানের ফেক আইডিতে মেসেজ পাঠায়, কোথায় আছো তুমি? ঠিক সেই মুহূর্তে চিংফ্যান ফোন করে জানায়, কোম্পানিতে একটা বড় সমস্যা হয়েছে। এটা শুনে টং আরো অবাক হয়ে যায়, তার শরীরে হঠাৎ করে খারাপ লাগতে শুরু করে। সে রাস্তার একপাশে ব্রেঞ্চে বসে পড়ে মাথায় ঝিমঝিম করতে থাকে। ফ্ল্যাশব্যাকে তখন একটি দৃশ্য দেখা যায়, তারা যখন একসঙ্গে কলেজে পড়তো সেই সময়ের কথা। টং নিজের হাতে বানানো খাবার নিয়ে এসেছিল ইয়ংচ্যানের জন্য। ইয়ংচ্যানের কলেজ জীবনে টং সবসময় ইয়ংচ্যানকে খুশি করার চেষ্টা করত, কিন্তু ইয়ংচ্যান তখন টংকে অতটা গুরুত্ব দিত না। একদিন ইয়ংচ্যান টং এর হাতে বানানো খাবার খেয়ে ফেলে। সেদিন টং তার কিছু বন্ধুদের সঙ্গে ক্যাফেতে গিয়েছিল। সেখানে সবাই মিলে অনেক মজা করছিল, সেই সময় চিউচিও ছিল। তারা একসঙ্গে একটি গেম খেলছিল, আর টং গেমে হেরে যায়। গেমের নিয়ম অনুযায়ী চিউচিউ তাকে একটি ডেয়ার দেয়, যা তাকে অবশ্যই পালন করতে হবে। চিউচিউ বলে, তুই যাকে মনে মনে পছন্দ করিস, তাকে আজই প্রপোজ করবি। এটা শুনে টং হতবাক হয়ে যায়, সে বলে, আমি এটা কিছুতেই পারবো না। কিন্তু চিউচিউ বলে, গেমের নিয়ম অনুযায়ী তোর করতেই হবে। এরপর চিউচিউ টং এর ফোন নিয়ে সরাসরি ইয়ংচ্যানকে কল লাগিয়ে দেয়। ঠিক তখনই ইয়ংচ্যান ফোন ধরে ফেলে। টং হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে। অনেক সাহস সঞ্চয় করতে গিয়ে সে ড্রিঙ্কস করে এবং বলে, ইয়ংচ্যান, আমি তোমাকে ভালোবাসি। ইয়ংচ্যান একেবারে অবাক হয়ে যায়, টং দেখে সে একদম চুপ হয়ে গেছে, না হাসে, কিছুই বলে না। তখন টং বলে, আমি ভুল করে তোমাকে ফোন করে কথাটা বলে ফেলেছি। ইয়ংচ্যান প্রশ্ন করে, তুমি কি ট্রুথ অর ডেয়ার খেলছো? ছেলে তোমাকে ট্রুথ বলতে বলা হয়েছে নাকি ডেয়ার? চিউচিউ তখন টংকে বলে, ওকে তুমি রাজি থাকো যদি, তাহলে এটা ট্রুথ, আর তুমি যদি রাজি না হও, তাহলে এটা ডেয়ার। টং তখন ফোনের ঠিক এই কথাটাই বলে। পরদিন টংকে এক জায়গায় অপেক্ষা করতে দেখা যায় ইয়ংচ্যানের জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ইয়ংচ্যান দৌড়ে এসে তার প্রিয় স্ন্যাক্স এগিয়ে দেয়। টং জেগে গিয়ে বলে, তুমি সবসময় আমাকে ওয়েটিং লিস্টে রাখো। তোমার কোন ধারণা আছে আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি? ইয়ংচ্যান বলে, সরি, একটু দেরি হয়ে গেছে। টং তখন রেগে গিয়ে চলে যায়। পরদিন ইয়ংচ্যানকে দেখা যায় তার কলেজের একজন প্রফেসরের সঙ্গে কথা বলতে। সে কিছুদিন পরেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তাই তাকে বিদেশে যেতে হবে। এটা আড়াল থেকে শুনে ফেলে টং। সে প্রচন্ড কষ্ট পায় যে ইয়ংচ্যান তাকে কিছুই বলেনি। প্রফেসর ইয়ংচ্যানকে পরামর্শ দেয়, এই রকম সুযোগ সবাই পায় না। তুমি পুরো স্কলারশিপ পেয়েছো, তাই অবশ্যই বিদেশে গিয়ে এই ডিগ্রিটা তোমার নেওয়া উচিত। এরপর থেকেই টং এর মন খারাপ হয়ে যায়, ইয়ংচ্যানকে ছাড়া সে কিভাবে থাকবে বুঝতে পারে না। তার উপর তাকে কিছুই জানায়নি, তাই অভিমানে সে ইয়ংচ্যানের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। তবে সেই দিন ব্রেকআপ করার পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল টং নিজেই। মানে, একটা সময় টং ইয়ংচ্যানকে নিজেই প্রপোজ করেছিল, কিন্তু তাদের প্রেমের সম্পর্কটা এভাবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। কারণ টং ভেবেছিল, ইয়ংচ্যান হয়তো তার জন্য বিদেশে স্কলারশিপ করতে যাবে না, এজন্য সে নিজের ইচ্ছাতে ইয়ংচ্যানের ক্যারিয়ারের ভালোর জন্য তার সাথে ব্রেকআপ করেছিল, যাতে ব্রেকআপের ফলে ইয়ংচ্যান জেগে বিদেশে স্কলারশিপ করতে চলে যায়। এজন্য আজ থেকে 10 বছর আগে তাদের সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর টানা 10 বছর ধরে এই ভুল বোঝাবুঝিটাই তাদের মধ্যে রয়ে গিয়েছিল। পরদিন সকালে টং নিয়ান ঘুম থেকে উঠে দেখে কেউ তার পাশে বসে আছে। চেয়ে দেখে চিউচিউ বলছে, অবশেষে তুই উঠলি। তোর জন্য সারারাত চিন্তায় পাগল ছিলাম। এত বড় মেয়ে হয়ে গেছিস, এখনো নিজের খেয়াল রাখতে পারিস না? জানিস তো, উল্টাপাল্টা খেলে পেটে ব্যথা হয়। টং জিজ্ঞাসা করে, কাল রাতে আমাকে বাড়ি পর্যন্ত কে পৌঁছে দিয়েছিল? চিউচিউ, তোর বসো, কথাটা বলে সে চলে যায়। গরম গরম কফি বানাতে কিছুক্ষণ পর চিউচিউ ওর জন্য পেট ব্যথার ওষুধ নিয়ে আসে, কিন্তু টং এর একদমই ইচ্ছে হচ্ছিল না ওষুধ খেতে। টং বলে, আমাকে আবার অফিসে যেতে হবে। চিউচিউ অবাক হয়ে বলে, এই শরীর নিয়েও তুই অফিসে যাবি? টং জবাব দেয়, হ্যাঁ, যেতেই হবে। এরপর টং অফিসে চলে যায় এবং ওর বসের কেবিনে ঢোকে। সে তখন ওর বসের জন্য কফি নিয়ে আসে। কারণ চিউচিউ এর মুখ থেকে সে শুনেছে যে ওর বস কাল রাতে ওকে বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু আসল ব্যাপার হলো, এটা সেই বস নয়, ইয়ংচ্যান ওকে পৌঁছে দিয়েছিল। এরপর টং নিজের কাজে মন দেয়। সেই সময় ইয়ংচ্যান মেসেজ করে, অনেকক্ষণ কথা হয়নি, সরি। কিন্তু টং তখন কোনো রিপ্লাই করে না। কিছুক্ষণ পর ইয়ংচ্যান আবার মেসেজ পাঠায়, আমার একটা পার্সোনাল প্রবলেমের জন্য তোমাকে রিপ্লাই করতে পারিনি, তাছাড়া আমার ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে গিয়েছিল, তাই খুব প্রবলেম হয়ে গিয়েছিল। সরি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই কথাগুলো পড়ে টং এর মনটা একটু ভালো হয়ে যায়। সে উত্তর দেয়, ঠিক আছে, কোনো ব্যাপার না।
এদিকে ইয়ংচ্যান তখন হাসপাতালে বসে বসে তং এর সঙ্গে মেসেজে কথা বলছিল। ঠিক সেই সময় ওর ফিয়ান্সে রুলিন সেখানে চলে আসেন। রুলিন এসে জিজ্ঞাসা করে, তুমি কি আবার তোমার ফোনে পাসওয়ার্ড দিয়েছো? ইয়ংচ্যান বলে, আমার পছন্দ নয় যে কেউ আমার পার্সোনাল জিনিস না বলে ধরুক, এজন্য পাসওয়ার্ড দিয়েছি। রুলিন বিরক্ত হয়ে বলে, তুমি কি বলতে চাইছো আমি সেই লোক? ইয়ংচ্যান বলে, কারো পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিস খোটা উচিত নয়, সে যত কাছেরই হোক, তাও এটা উচিত নয়। আর তাছাড়া, তুমি আমার ফোনের হিস্ট্রি ডিলিট করেছো কেন? যদিও আমি সমস্ত ডেটা আবারও ব্যাক করতে পেরেছি, কিন্তু এটা আমার একদমই পছন্দ হয়নি। আমি আশা করব, আমার পার্সোনাল জিনিসে তুমি আর কখনো হাত দেবে না। রুলিন জেগে বলে, তুমি এখনো তং এর কথাই ভাবো, তাই না? ও তো শুধুমাত্র তোমার জন্য একটা কোম্পানির এমপ্লয়ি মাত্র, এটা ভুলে যেও না। ইয়ংচ্যান ঠান্ডা গলায় বলে, তং ঠিক কে, সেটা আমি খুব ভালো করে জানি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে কোম্পানিতে শোনা যায় যে একটা বড় প্রজেক্টের জন্য চ্যাম্পিয়ন কোম্পানি ঢিলে রাজি হয়ে গেছে, তার মানে এখন ইয়ংচ্যানের কোম্পানির সঙ্গে তংকে নিয়মিত কাজ করতে হবে। ওই সময় তং এর বস এসে জানায় যে চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু এমপ্লয়ি এসেছে, তাদের যেন রিসিভ করা হয়। কিছুক্ষণ পর দেখা যায় রুলিন তার কোম্পানির বেশ কিছু অফিসারদের নিয়ে চলে এসেছে এবং অফিসে তং এর সঙ্গে দেখা হয়ে যায়। রুলিন হেসে বলে, ওহ, তোমার সঙ্গে তো আমার হাসপাতালে দেখা হয়েছিল। ভালো কথা, তোমার ফুল খুব পছন্দ করেছে ইয়ংচ্যান। টং শুধু একটু হাসে, কিছু বলে না। রুলিন আবার বলে, তোমার কানের দুল দুটো কি সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছে এরকম কানের দুল কেনার। তুমি একটা কাজ করো, তোমার দুলটা আমাকে দিয়ে দাও, আর আমি আমার দুলটা তোমাকে দিয়ে দিচ্ছি। টং অবাক হয়ে যায়, কারণ রুলিনের কানের দুল অনেক দামি। রুলিন হাসতে হাসতে বলে, ধরে নাও, এটা তোমার জন্য একটা গিফট। টং শেষমেশ রাজি হয়ে যায়, নিজের কানের দুল খুলে রুলিনকে দিয়ে দেয়। এরপর রুলিন ইয়ংচ্যানের গাড়ির চাবি চেয়ে নেয়, আর টং নির্দ্বিধায় সেটা দিয়ে দেয়। বাস্তবে রুলিনের উদ্দেশ্য ছিল গাড়ির চাবি নেওয়া, আর সে কানের দুল বিনিময়ে নাটক করেছিল শুধুমাত্র এই কারণেই, মানে, সে টংকে বোঝাতে চেয়েছিল যে তার মনটা অনেক বড়। টং তখন একা বসে দূরের দিকে তাকিয়ে মন খারাপ করে। এই কোম্পানিতেই চিচি নামের একটি মেয়ে ছিল। সে সবসময় টংকে হিংসা করত। সে টংকে এসে বলে, কিছু কিছু মেয়ের অভ্যাস থাকে অন্যের থেকে দামি জিনিস ছেড়ে নেওয়া। এই কথা শুনে টং রাগান্বিত হয়ে বলে, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর অফিস গ্রুপে তো আমি দেখি, তুমি প্রতিদিন ইয়ংচ্যানকে গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন পাঠাও, তাহলে কি আমি ধরে নেব তুমি ইয়ংচ্যানকে সিরিয়াস করার চেষ্টা করছো? চিচি জেগে গিয়ে বলে, তুমি কি আমাকে নির্দেশ দেওয়ার? আমি যা ইচ্ছা করব। চিনিফ্যান শান্ত গলায় বলে, ঝগড়া করে লাভ নেই, চিচি। তুমি বরং তোমার নিজের কাজে মন দাও। কিন্তু চিচির মেজাজ আরো বিগড়ে যায়, রাগে ফুঁসতে ফুঁসতে আবার কাজে বসে পড়ে। ঠিক তখনই কোম্পানির বস এসে সবার সামনে দাঁড়ায়, গম্ভীর মুখে বলে, আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে এসেছি। বস একটু থেমে নিয়ে বলেন, আমি এই কোম্পানিটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি চেয়েছিলাম এখানে থেকে 5 বিলিয়ন ওয়ান অর্জন করতে, এবং সেটা আমি পেরেছি। তোমরা চাইলে অন্য কোম্পানিতে প্লেসমেন্ট পেতে পারবে, আমি সুপারিশ করব, বিশেষ করে যারা চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিজ মানে ইয়ংচ্যানের কোম্পানি যোগ দিতে চাও, তাদের জন্য বিশেষ সুযোগ থাকবে। এরপর বসু সবার হাতে রেজিগনেশন পেপার তুলে দেন, কারণ চাকরি ছাড়তেই হবে। এটা শুনে সবাই হতবাক। টং ভেতরে ভেতরে ভেঙে পড়ে, ইয়ংচ্যানের কোম্পানিতে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই, কারণ এখন সে জানে ইয়ংচ্যানের ইতিমধ্যেই একজন ফিয়ান্সি আছে, রুলিন। ইয়ংচ্যান রুলিনকে বিয়ে করে সুখে সংসার করবে, তাহলে আমার কি হবে? আমাকে শুধুমাত্র আমার নিজের এক্স বয়ফ্রেন্ডকে অন্য কারো সঙ্গে দেখতে হবে, আর এটা আমি সহ্য করতে পারবো না। তাই মন খারাপ করে তংমিয়ান একটা বারে গিয়ে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। ঠিক তখনই বারে চিউচিউ আসে, বন্ধুকে দেখে কাছে গিয়ে বলে, কি হয়েছে তোর? এমন ভাবে নিজেকে শেষ করছিস কেন? টং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আর আমি জানি না এখন কি করব, কোথায় যাব। চিউচিউ হেসে বলে, ওরে পাগলি, তুই এখন ইয়ংচ্যানের কোম্পানিতে চলে যা, ওখানে নিজের মতো কাজ করতে পারবি। এত চিন্তা করিস না। তবে টং কিছুতেই বুঝতে পারছিল না সে আসলে কি করবে। এদিকে তারা দুজন একসঙ্গে অনেক ড্রিঙ্কস করতে থাকে, একসময় চিউচিউ ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই টং এর চোখের সামনে হাজির হয় ইয়ংচ্যান। তাকে দেখে টং হেসে বলে, আচ্ছা, আজও মনে হয় স্বপ্ন দেখছি। ইয়ংচ্যান হেসে বলে, আমি সত্যি এসেছি, স্বপ্ন নয়। হতভম্ব হয়ে ইয়ংচ্যানকে ছুঁয়ে দেখে তুমি আসলেই এখানে, এটা বলে চমকে ওঠে। তারপর ইয়ংচ্যানের কলার ধরতে গেলে ইয়ংচ্যান কিছু না বলে তাকে কোলে তুলে নেয়। ইয়ংচ্যান টং মিয়ানকে নিয়ে বারের বাইরে চলে আসে। বার থেকে বেরিয়ে এসে ইয়ংচ্যান বলে, তুমি কত গ্লাস ড্রিঙ্কস করেছো?
টং জোর করে ইয়ংচ্যানের কোল থেকে নেমে যায় আর বলে, একটুও না, মানে 10 গ্লাসের বেশি না। ইয়ংচ্যান হাসে আর বলে, অসাধারণ। একটুও না, অথচ 10 গ্লাস ড্রিঙ্কস করেছো? বাহ। টংলিয়ান একপাশে সামনে এগিয়ে বলে, আমি একদম সোজা হাঁটতে পারি, কিন্তু 2 কদম যেতে না যেতেই দুলতে শুরু করে। ইয়ংচ্যান মজা করে বলে, এই দৃশ্যটা যদি আমি ভিডিও করে রাখতে পারতাম। ঠিক তখনই একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায় গল্প। সেই দিনটাতেও ইয়ংচ্যান টংকে বাড়ি নিয়ে যাচ্ছিল। তখনও সে ঠিক একইভাবে দুলতে দুলতে হাঁটছিল। ইয়ংচ্যানের মনে পড়ে যায়, তখন টং বলেছিল, আমি একটুও ড্রিঙ্কস করিনি, মাত্র 1 বোতল করেছি। এখনো সে বদলায়নি, সেই আগের মতোই আছে। ইয়ংচ্যান জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? টং মৃদু হেসে মাথা নেড়ে বলে, বাসি। ইয়ংচ্যান তখন নিজের শার্ট খুলে টংনিয়ানের গায়ে জড়িয়ে দিয়ে বলে, এখন থেকে তোমার খেয়াল আমি রাখব। আর এই শার্টটা যেহেতু আমি তোমাকে দিলাম, এখন থেকে এটা আমার, আর তার মানে তুমিও আমার। ইয়ংচ্যানের চোখে পুরনো দিনগুলোর স্মৃতি ফিরে আসে। এরপর সে টংকে পিঠে তুলে নেয়। টং আস্তে আস্তে বলে, তুমি জানো, আমার এখনো আফসোস হয়, আমরা কি আবারও একসঙ্গে হতে পারি না? ইয়ংচ্যান চুপ থাকে, কোনো উত্তর দেয় না। তারা একসঙ্গে গাড়ির দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ পর টং একটু স্বাভাবিক হয়ে আসে। ইয়ংচ্যান জিজ্ঞাসা করে, ভালো ঘুম হয়েছে? টং লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, হয়েছে। এরপর সে ইয়ংচ্যানের জ্যাকেট ফিরিয়ে দিতে যায়। ইয়ংচ্যান কিছু না বললে, টং বলে, ঠিক আছে, এটা আমি ওয়াশ করে তোমাকে ফেরত দেব। ঠিক তখনই ইয়ংচ্যান তার সামনে একটা ফাইল বাড়িয়ে দিয়ে বলে, এতে সাইন করে দাও। ইয়ংচ্যান টং ফাইলটা দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলে আর বলে, আমি সই করব না। এই ফাইলটা ছিল ইয়ংচ্যানের কোম্পানিতে টংকে চাকরির অফার। টং রাজি না হওয়ায় ইয়ংচ্যান মুচকি হেসে বলে, তাহলে আমার মাকে এই ছবিটা দেখাবো। টং তখন চিউচিউর সঙ্গে বারে বসে ড্রিঙ্কস করছিল। টংয়ের মা বারে যাওয়া একদমই পছন্দ করেন না। ইয়ংচ্যান এই ব্যাপারটাই কাজে লাগিয়ে টংয়ানকে ব্ল্যাকমেইল করছিল। ইয়ংচ্যান তখনই টংয়ের মাকে ছবিগুলো পাঠাতে যাচ্ছিল। টং বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি সাইন করছি। ইচ্ছে না থাকলেও টং পেপারে সাইন করে, তারপর বলে, এবার ফটোগুলো ডিলিট করো। ইয়ংচ্যান হেসে বলে, চিন্তা করো না, আমি তোমার মাকে কখনোই আপসেট করব না। টং বিরক্ত হয়ে বলে, তুমি আমার ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন? ইয়ংচ্যান জবাব দেয়, কারণ তুমি ভুল কাজ করছো, তোমাকে সঠিক পথে আনতে চাই। টং বিরক্ত হয়ে বলে, এটা আমার জীবন, আমি কি করব না করব, সেটা আমার ব্যাপার। ইয়ংচ্যান বলে, কাল সকাল সকাল 8টায় অফিসে সময়মতো চলে আসবে। টং তখন বাধ্য হয়ে সম্মতি জানিয়ে বলে, ভালো কথা, তোমার জন্য আমার একটা জিনিস আছে। টং তখন ছোট্ট একটা সাদা বাক্স ইয়ংচ্যানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, প্লিজ, এটা কি তুমি তোমার ফিয়ান্সেকে ফিরিয়ে দিতে পারবে? ইয়ংচ্যান অবাক হয়ে বলে, ফিয়ান্সে? তারপর সে বাক্স খুলে দেখে একজোড়া দামি কানের দুল, মানে, সেই দুলটা চিনতে পেরেছেন। ইয়ংচ্যান বলে, এটা কি রুলিনের? টং কোনো জবাব না দিয়ে রাগ করে গাড়ি থেকে নেমে যায়। পরের দিন সকাল, চাংতিয়ান কোম্পানি, মানে ইয়ংচ্যানের কোম্পানি, সেখানে দেখা যায় রুলিন চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আজকে টংয়ানের প্রথম দিন। টং অফিসে ঢুকতেই রুলিন বলে, ওয়েলকাম টং। তুমি তো আগে ছোট কোম্পানিতে কাজ করতে, কিন্তু এটা অনেক বড় কোম্পানি। এখানে তোমাকে ডিসিপ্লিন মানতে হবে। টং কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক তখনই ইয়ংচ্যান এসে বলে, আমি টংকে সবকিছু শিখিয়ে দেব। ইয়ংচ্যান ঘোষণা দেয়, যারা যারা গত 1 বছরের মধ্যে বিয়ে করবে, তাদের বিয়ের সমস্ত খরচ কোম্পানি বহন করবে। এটা কোম্পানির নতুন নিয়ম। একজন এমপ্লয়ি হেসে বলে, স্যার, তাহলে আপনার নামটাও কি এই লিস্টে দিয়ে দিব? ইয়ংচ্যান চমকে যায়, তোমাকে কে বলেছে যে আমি এই বছর বিয়ে করতে চলেছি? সেই এমপ্লয়ি চুপ করে থাকে। তখন রুলিন বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? এটা তো সামান্য একটা ব্যাপার, এত মাথা গরম করার কিছু নেই। আসলে রুলিন চারিদিকে জটিয়ে দিয়েছে যে সে ইয়ংচ্যানের ফিয়ান্সে, তাই সবাই ভাবে ওরা কাপল। ইয়ংচ্যান তখন রুলিনকে স্পষ্ট বলে, আমার ফিয়ান্সে যে কেউ হতে পারে, তবে তুমি নও। এই কথা শুনে খুশি হয় টং। এতক্ষণ সে মন খারাপ করেই ছিল, ভেবেছিল ইয়ংচ্যানের বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর টং নতুন কিছু এমপ্লয়ির সঙ্গে পরিচিত হয়। সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর চেনের সঙ্গে পরিচয় হয়। তার সাথে থাকে সাজাল, যিনি সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার। সবার সঙ্গে পরিচিত হওয়ার পর টংয়ান বাসায় ফেরে। বাসায় এসে সে কোম্পানির থেকে পাওয়া একটি ম্যাগাজিন দেখতে পায়। এতে বড় বড় করে ইয়ংচ্যানের ছবি ছাপানো রয়েছে। টংয়ান অবাক হয়ে ছবিগুলো দেখতে থাকে। ঠিক তখনই ইয়ংচ্যান ফোন করে টংকে জানায়, আমি তোমার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। টং জানলার বাইরে তাকিয়ে দেখে দূরে ইয়ংচ্যান দাঁড়িয়ে আছে। খুশি হয়ে হাত নেড়ে অভিবাদন জানাতে গিয়েই সে হঠাৎ খেয়াল করে, তার হাতে সেই ম্যাগাজিনটাই ধরা রয়েছে, যার কভারে ইয়ংচ্যানের ছবি।
মুহূর্তের মধ্যে সে ম্যাগাজিনটা লুকিয়ে ফেলে, যেন ইয়ংচ্যান বুঝতে না পারে সে ওর ছবিটার দিকেই এতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ইয়ংচ্যান হাসতে হাসতে বলে, তুমি যে সেলস ডিপার্টমেন্টে কাজ শুরু করেছো, জানো তো এটা কত কঠিন একটা জব? তোমাকে খুব মন দিয়ে করতে হবে। তং মাথা নেড়ে বলে, ঠিক আছে, আমি মন দিয়েই করব। আর কোনো নিয়ম আছে? ইয়ংচ্যান চোখ টিপে বলে, আর কোনো নিয়ম নেই। তবে আমার একটা প্রশ্ন আছে। তং কৌতূহলী হয়ে বলে, কি প্রশ্ন? ইয়ংচ্যান মুচকি হেসে বলে, আমরা এখন তো অফিসে হয়ে গেছি, তাহলে তুমি আমাকে আনলক কবে করবে? টং একটু হেসে বলে, 10 বছর আগে প্রথম তুমি আমাকে ব্লক করেছিলে। সে ফোন খুলে আনলক করতে গিয়েও শেষ মুহূর্তে করে না, তারপর ফোনে নাটকে ভাবে, হ্যালো হ্যালো বলে যেন কিছুই শুনতে পাচ্ছে না এবং হুট করে ফোন কেটে দেয়। ইয়ংচ্যান অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ওর ওয়ালপেপারে তখনও টং আর ইয়ংচ্যানের স্কুল জীবনের একটি ছবি ছিল। বোঝাই যায়, গত 10 বছরে ইয়ংচ্যান এক মুহূর্তের জন্য টংকে ভুলতে পারেনি। পরদিন টং যখন অফিসে পৌঁছায়, তখন ডিরেক্টর চেনো সবার দায়িত্ব বণ্টন করছিলেন। টং বুঝতে পারে, এই অফিসে টিকে থাকাটা সহজ হবে না, বরং আগের অফিসের চেয়েও কঠিন কাজ। শুরুর কিছুক্ষণ পরেই ওর ফোনে একটা মেসেজ আসে ইয়ংচ্যান নামে সেই ফেক আইডি থেকে। সে বলে, তোমার নতুন জব কেমন চলছে? মেসেজটা পড়ে টং উত্তর দেয়, অনেক প্রতিযোগিতা, জানি না টিকে থাকতে পারবো কিনা। ইয়ংচ্যান জবাব দেয়, কেন ভয় পাচ্ছ? টং লিখে, পরে কথা বলছি, এখন অনেক কাজের চাপ। ঠিক তখনই ডিরেক্টর চেনো এসে ওকে একটা বড় দায়িত্ব দেয়, আজকের গুরুত্বপূর্ণ মিটিং এর দায়িত্ব। এত বড় দায়িত্ব শুনে টং তো হতবাক। সে জানে, ভালোভাবে বোঝাতে পারার দক্ষতা তার নেই। মিটিং শুরু হতেই ভীষণ নার্ভাস টং এর, হাত থেকে সব ফাইল মেঝেতে পড়ে যায়। মাথার মধ্যে প্রচন্ড টেনশন। বসো কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু টং সঠিকভাবে কিছুই বলতে পারে না। শেষে মিটিং না করেই বসো উঠে চলে যায়। বের হওয়ার সময় ইয়ংচ্যানের সাথে দেখা হয়। ইয়ংচ্যান এক মুহূর্ত সময় নষ্ট না করেই বসকে সম্পূর্ণ প্রেজেন্টেশনটি বুঝিয়ে দেয়। টং দেখেও অবাক হয়। ইয়ংচ্যান ভালো করেই জানে যে টং কিছুতেই বোঝাতে পারবে না, তাই সেই সাহায্য করে দেয়। পরদিন অফিসে টং তার ডেস্কে একটা ডায়েরি খুঁজে পায়। অবাক হয়ে ভাবে, এটা এলো কোথা থেকে? ডায়েরির পাতাগুলো উল্টে দেখে, সেলস ডিপার্টমেন্টের প্রয়োজনীয় সব তথ্য এতে সুন্দরভাবে লেখা আছে। একটু ভেবে সে বুঝতে পারে, এটা ইয়ংচ্যানের দেওয়া। প্রতিদিন ইয়ংচ্যান চুপচাপ একটা নতুন ডায়েরি রেখে যায়, আর টং ধীরে ধীরে সব শিখে ফেলে। তবুও সে নিশ্চিত হতে পারে না, এই ডায়েরিগুলোকে রেখে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বসের সামনে নিজের নতুন প্রজেক্টের ধারণাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে শেখে। একদিন ইয়ংচ্যান টংকে বলে, তোমার কি একটু সময় হবে? ঘুরতে যাবে? তারা দুজন একসঙ্গে বেরিয়ে পড়ে। ইয়ংচ্যান বলে, তুমি জানো, অফিসের সেই ডায়েরিগুলো আমি পাঠাতাম। টং হেসে বলে, আমি জানি। তাই তোমাকে ধন্যবাদ জানাতেই ট্রিট দিচ্ছি। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। সেই মুহূর্তে তার নতুন বয়ফ্রেন্ড বাই ইয়াং এর সাথে রাস্তা ধরে হাঁটছিল। টং তাদের দেখে অবাক। চিউ কখনোই বলেনি তার বয়ফ্রেন্ড আছে। কিছুক্ষণ পর ওরা সবাই একসঙ্গে টং এর বাড়িতে চলে আসে। তিনজন মিলে গল্প করতে করতে হঠাৎ বাই ইয়াং বলে, আমার তো খুব খিদে পেয়েছে, টং, তুমি কিছু রান্না করে দাও। টং বিরক্ত হয়ে বলে, আমি কেন? তোমার গার্লফ্রেন্ডকে বলো রান্না করতে। বাই ইয়াং বলে, আমি তো তোমাদের গেস্ট, তোমার রান্না করা উচিত। ইয়ংচ্যানের ফোনে ব্যস্ত থাকায় কিছুই বলছে না। তাই টং হেসেলে রান্না করতে চলে যায়। ডিনারে সবাই একসঙ্গে বসে, কিন্তু ইয়ংচ্যানের গোমরা মুখের কারণে কেউই স্বাভাবিক থাকতে পারছিল না। এরপর তারা সবাই মিলে কার্ড গেম খেলতে বসে। ইয়ংচ্যান সহজেই জিততে পারত, কিন্তু ইচ্ছে করে সে ভালো কার্ডগুলো ব্যবহারই করে না। ফলে চিউ বারবার জিতে যায়। চিউ মজা করে বলে, বাই ইয়াং, তুমি যদি হেরে যাও, তাহলে টংকে কিস করতে হবে। এই কথা শুনে ইয়ংচ্যান ভেতরে ভেতরে জ্বলে যায়। বাই ইয়াংও স্বস্তিতে নেই, তবে চ্যালেঞ্জের কারণে সে অভিনয় করে, যেন টংকে কিস করছে। এতেই ইয়ংচ্যান প্রচন্ড জেলাসি ফিল করে এবং ড্রিঙ্কস করতে শুরু করে। বাকিরা মাতাল হয়ে যায়, আর টং ইয়ংচ্যানকে দেখে উদ্বিগ্ন হয়ে বলে, তুমি ঠিক আছো? ইয়ংচ্যান একদম টং এর কাছে চলে আসে। টং নার্ভাস হয়ে যায়, তাই সে একটু দূরে সরে যায়, কিন্তু ইয়ংচ্যান তার হাত ধরে বলে, আমাকে বাড়ি পৌঁছে দাও। টং ইয়ংচ্যানকে বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে ইয়ংচ্যান হঠাৎ বলে, আমি স্নান করতে যাচ্ছি। টং সোফায় বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইয়ংচ্যান ফিরে এসে তার খুব কাছে আসে। লজ্জায় সরে যায়, কিন্তু ইয়ংচ্যান বলে, তুমি এখনো আমার প্রিয় স্নেক্স মনে রেখেছ? টং অবাক হয়ে বলে, তুমি এখনো মনে রেখেছ? ইয়ংচ্যান হেসে বলে, আমি তোমার সবকিছুই মনে রেখেছি। টং ইয়ংচ্যানের দিকে তাকিয়ে বলে, তোমাকে কিছু বিষয় ক্লিয়ার করতে হবে। এই কথা বলে টং কিছু একটা নিতে উঠে যায়। এরপর টং একসঙ্গে অনেকগুলো ড্রিঙ্কস নিয়ে আসে।
আসলে সে চায় ইয়ংচ্যান যেন বেশি মাতাল হয়ে যায়। সে খুব সুন্দর করে একটি বিশেষ ড্রিঙ্কস বানিয়ে ইয়ংচ্যানের হাতে দেয়। ইয়ংচ্যান ড্রিঙ্কসটি দেখে বলে, এটা নিয়ে আমি কি করব? টং হাসতে হাসতে বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। খাও। ইয়ংচ্যান একটু সংশয়ে পড়ে যায়, তবে শেষ পর্যন্ত সে ঠকঠক করে পুরোটা খেয়ে ফেলে। কিন্তু খাওয়ার পরেই তার মনে হলো স্বাদটা খুবই বাজে, সঙ্গে সঙ্গে তার বমি ভাব আসতে লাগলো। সামান্য একটু খেয়েই এমন অনুভূতি হওয়ায় সে বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। ইয়ংচ্যান সন্দেহের সুরে বলল, তুমি কি এটা ইচ্ছে করে খাইয়েছো, যাতে আমি সবকিছু ভুলে যাই? টং মুচকি হেসে বলে, তুমি কিভাবে বুঝলে? যাই হোক, এসব বাদ দাও। আমাদের মধ্যে কেবল কলিগের সম্পর্ক, তার চেয়ে বেশি কিছু নয়। ইয়ংচ্যান সরাসরি জিজ্ঞেস করে, টং, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? টং একেবারে অবাক হয়ে গেল। পরদিন সকালবেলা টং অফিসে ছিল। সে চিউচিউকে ফোন করে জিজ্ঞাসা করে, কাল রাতে আসলে কি হয়েছে? চিউচিউ হাসতে হাসতে বলে, তুই কি কিছু করেছিস? টং বলল, না, আমি কিছু করিনি। শুধু ওকে এমন একটা ড্রিঙ্কস খাইয়েছি, যেটা খেয়ে ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর জানিস, ও আমাকে প্রপোজ করেছে। চিউচিউ উত্তেজিত হয়ে বলল, তুই কি হ্যাঁ বলেছিস? টং দ্বিধাগ্রস্তভাবে বলল, আমি বলি, আমি জানি না। উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। এরপর টং একটি মিটিংয়ে বসেছিল। ইয়ংচ্যান যখন বোঝাচ্ছিল, তখন টং অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, ঠিক যেমন স্কুল জীবনে সে তাকিয়ে থাকত। সে বুঝতে পারে ইয়ংচ্যানের প্রতি তার অনুভূতি বদলে যাচ্ছে। এই ভাবনায় এতটাই মগ্ন ছিল যে ফ্যানচিয়ান তাকে ধাক্কা মেরে বাস্তবে ফিরিয়ে আনল। টং বুঝতেই পারল না এতক্ষণ মিটিংয়ে কি আলোচনা হয়েছে। মিটিং শেষ হওয়ার পর ইয়ংচ্যান বাইরে বেরিয়ে আসছিল, ঠিক সেই সময় দূর থেকে রুলিং তাকে ডাকল। রুলিং বলল, আজ রাতে তুমি কি ফ্রি আছো? আমরা একসঙ্গে ডিনার করতে পারতাম। ইয়ংচ্যান দৃঢ় কণ্ঠে বলল, আমাদের কেবল প্রফেশনাল সম্পর্ক, তার বাইরে কিছু না। আর এটা টং আমাকে দিয়ে তোমাকে দিতে বলেছেন। রুলিং হতাশ হয়ে বলল, তুমি কি সবসময় এভাবে কথা বলবে? ইয়ংচ্যান বলল, যেটা আমি পছন্দ করি না, সেটা কেন তুমি বারবার বলবে? এই কথা বলে সে চলে গেল। রুলিং রাগে তার হাতে থাকা কানের দুলের বাক্সটি ডাস্টবিনে ফেলে দিল। অফিসের করিডোরে হঠাৎ ইয়ংচ্যানের সঙ্গে টংয়ের ধাক্কা লাগে। আর টংয়ের হাতে থাকা গরম কফি ইয়ংচ্যানের জুতোর উপর পড়ে যায়। টং ভয় জমে যায়, ভেবে নেয় এবার ইয়ংচ্যান নিশ্চয়ই তাকে বকবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইয়ংচ্যান কিছু না বলেই চলে গেল। এরপর অফিসে ইয়ংচ্যান যখন প্রজেক্ট বোঝাচ্ছিল, টং দূর থেকে তাকিয়েছিল, এতটাই মগ্ন হয়ে তাকিয়েছিল যে দেয়ালে মাথা ঠুকে ফেলে। সবাই হতবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু লজ্জা থাকতে টং অজ্ঞান হওয়ার অভিনয় করল। ইয়ংচ্যান এগিয়ে এসে সবাইকে অবাক করে দিয়ে টংকে কোলে তুলে নিল। অফিসের সবাই হাসতে লাগলো। ইয়ংচ্যান টংকে বলল, এবার উঠে পড়ো, এখানে কেউ নেই। টং এত লজ্জা পেল যে বুঝতেই পারল না কি বলবে। সে বলল, আমি বুঝতে পারিনি। ভুল করে লেগে গেছে। রাত হলে টং আর ফ্যানচিয়ান একসঙ্গে কাজ করছিল। ফ্যানচিয়ান বলল, আজ আমাদের আগের কোম্পানির বসের জন্য ফেয়ারওয়েল পার্টি রাখা হয়েছে। তারা একসঙ্গে পার্টিতে যায়। বসু সবাইকে ধন্যবাদ জানায়, কারণ তারা এতদিন তার সঙ্গে থেকেছে। ফ্যানচিয়ান ও টং বসের সঙ্গে কিছুক্ষণ গল্প করে, আর টং তার সঙ্গে একটি সেলফি তোলে। পার্টির শেষে ফ্যানচিয়ান ও টং বাইরে বেরিয়ে আসে, আর তখনই তারা দেখে ইয়ংচ্যান রাস্তায় দাঁড়িয়ে আছে। টং খুশি হয়ে বলল, তুমি এখানে কি করছো? ইয়ংচ্যান বলল, তোমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি। টং শুনে একদম উচ্ছ্বসিত হয়ে গেল। সে বলল, বসহু চলে যাবে, এটা ভাবলেই মন খারাপ লাগছে। ইয়ংচ্যান বলল, জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। টং একটু দুশ্চিন্তায় বলল, তাহলে তুমি কি একদিন সবকিছু ছেড়ে বিদেশে চলে যাবে? ইয়ংচ্যান বলল, এটা আমি এখন বলতে পারছি না, হতে পারে, আবার নাও হতে পারে। এই কথা শুনে টং কিছুটা আশ্বস্ত হলো। এরপর তারা একসঙ্গে বাড়ির দিকে রওনা হলো। পরের দিন সকাল, টংয়ের মেজাজ দারুণ ফুরফুরে। ওর মনে হচ্ছে সবকিছুই এখন সুন্দর, কারণ এখন ওর জীবনে এমন একজন আছে যে ওকে ভালোবাসে। তাছাড়া ওর বস ওকে একটি মেডেল দিয়েছে, যা ওর আনন্দকে আরো দ্বিগুণ করে তুলেছে। টং অফিসে আসে, প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করছিল। ঠিক সেই সময় ও দূর থেকে শুনতে পায় কেউ একজন কথা বলছে। ও তাকিয়ে দেখে সেই চিচি নামের মেয়েটা, যার সঙ্গে আগের অফিসে ওর ঝামেলা হয়েছিল, অফিসেরই আরেকজনের সঙ্গে প্রেম করছে। ওদের লুকিয়ে কিছু ছবি সে তুলে রাখে। এরপর অফিসের দিকে যাওয়ার সময় টংয়ের দেখা হয়ে যায় এক ব্যক্তির সঙ্গে, যার নাম জেনভি। টং অবাক হয়ে দেখে এ লোকটাই হচ্ছে সেই ব্যক্তি যার সঙ্গে চিচি প্রেম করছে। কিন্তু জেনভির আচরণ টংয়ের পছন্দ হয় না। লোকটি টংয়ের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। টং বুঝতে পারে জেনভি খুব একটা ভালো লোক নয়। ঠিক তখনই ইয়ংচ্যান চলে আসে। সে টংকে কোনো এক কাজের বাহানায় সরিয়ে নেয়। ইয়ংচ্যানের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ।
সে বুঝতে পেরেছে এই জেনভি নামের লোকটা মোটেও ভালো নয় এবং তংয়ের প্রতি ওর কুনজর পড়েছে। কিছুক্ষণ পর ম্যানেজার সাশা তংকে ডাকে এবং বলে, জেনভির কাছ থেকে দূরে থাকো। তং অবাক হয়ে কারণ জানতে চায়, কিন্তু সাশা কিছু বলে না। তং মনে মনে ঠিক করে ও জেনভি থেকে দূরে থাকবে। তবে কিছুক্ষণ পর জেনভি নিজেই তংকে অফিসে ডেকে পাঠায়। ওর আন্ডারে থাকা কিছু প্রজেক্ট সে ক্যান্সেল করেছে, আর আরো কিছু প্রজেক্ট ক্যান্সেল করার পরিকল্পনা আছে। এই কাজের দায়দায়িত্ব সে তংকে দেয়। তং অবাক হয়ে বলে, আমি তো সেলস ডিপার্টমেন্টে আছি, অন্যান্য ডিপার্টমেন্টের কাজ জানি না। জেনভি জোর দিয়ে বলে, তুমি এটা করতে বাধ্য। টং চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে জেনভি এমন কিছু করেছে যা উচিত নয়। টং সরাসরি বলে, আপনি যেসব প্রজেক্ট ক্যান্সেল করেছেন তা ঠিক হয়নি। জেনভি তৎক্ষণাৎ রেগে যায়। সে বলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আমি উচ্চপদস্থ কর্মকর্তা। তুমি এত বড় কথা বলার সাহস কোথায় থেকে পেলে? এমন সময় সে টংয়ের দিকে এগিয়ে আসে, ওর হাত ধরতে চায়। টং সঙ্গে সঙ্গে সরে যায় এবং বুঝতে পারে সাশা ঠিকই বলেছিলেন, জেনভি সত্যিই তাকে খারাপ নজরে দেখে। টং বলে, আপনি যা খুশি তা করতে পারবেন না। এই বলে ও পেরিয়ে আসে এবং সোজা ডিরেক্টর চেনের কাছে যায়। যদি উনি কিছু করতে পারেন, কিন্তু চেনো স্পষ্ট জানিয়ে দেন তিনি জেনভির বিরুদ্ধে কিছু করতে পারবেন না। এরপর টং অফিসের আরো কয়েকজনের কাছে যায়, কিন্তু কেউই ওকে সাহায্য করতে চায় না। সবাই জেনভির ক্ষমতা দেখে ভয় পায়। এমন সময় ইয়ংচ্যানের সঙ্গে টংয়ের দেখা হয়। টং ইয়ংচ্যানকে সব বলে এবং সাহায্য চায়। ইয়ংচ্যান বলে, তুমি কি সত্যি এসবের বিরুদ্ধে দাঁড়াতে চাও? টং বলে, হ্যাঁ, আমি চাই না কোম্পানির ক্ষতি হোক। অ্যাসিস্ট্যান্ট যোগ করে, টংয়ের সাহস আছে, এটা মানতে হবে, কারণ এই ব্যাপারে কোম্পানির কেউই মাথা ঘামাচ্ছে না। অন্যদিকে জেনভি জানতে পারে টং ক্যান্সেল হওয়া প্রজেক্টগুলো ফের চালু করার চেষ্টা করছে। সে মোটেই খুশি হয় না। সেদিন অফিস ছুটির পর টং যখন বেরোচ্ছিল, তখন জেনভি ওকে ফোন করে নিজের কেবিনে ডাকে। টং বলে, আজ তো ছুটি হয়ে গেছে, কাল দেখা করব। কিন্তু জেনভি জোর করে আর বলে, ওকে এখনই আসতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তা বলায় টংয়ের কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে জেনভির কেবিনে যায়। জেনভি প্রথমে টংকে বসতে বলে এবং উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, যা টংয়ের ভালো লাগে না। এক পর্যায়ে টং ওর কম্পিউটারের কাছে কিছু তথ্য বের করার জন্য এগিয়ে যায়। সেই সময় জেনভি টংয়ের খুব কাছে চলে আসে, যা দেখে টং আতঙ্কিত হয়ে পড়ে। টং উঠে চলে যেতে চায়, কিন্তু জেনভি ওর হাত চেপে ধরে। টং বলে, আমাকে ছেড়ে দিন। কিন্তু জেনভি ওকে ছাড়তে চায় না। সে টংয়ের মুখে হাত দিতে চায়। ঠিক তখনই দরজা খুলে যায়, আর ইয়ংচ্যান প্রবল রাগ নিয়ে ঢুকে আসে। সে কোনো কথা না বলে জেনভিকে সজোরে খসে মারে। জেনভি আকাশ থেকে পড়ার মতো চমকে যায়। ইয়ংচ্যান আরো মারতে যায়, কিন্তু টং ওকে আটকে দেয়। জেনভি বুঝে যায় সে ধরা পড়ে গেছে। বাইরে এসে ইয়ংচ্যান জিজ্ঞেস করে, ওই লোকটা ডাকলো, আর তুমি কেন গেলে? টং বলে, আমি যাওয়ার আগে তোমাকে মেসেজ করেছিলাম, তাই তুমি সময়মতো আসতে পেরেছো। ইয়ংচ্যান বলে, আমি যদি দেরি করতাম তাহলে কি হতো? টং এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমি তোমাকে প্রমিস করছি, তোমার অনুমতি ছাড়া আর কিছু করব না। ইয়ংচ্যান বলে, ঠিক আছে, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ি ফিরে টং ওয়াশরুমে যায়। ও নিজের গা হাত পা ভালো করে পরিষ্কার করতে থাকে। মনে হতে থাকে জেনভি ওকে ছুঁয়েছে, ওর শরীর যেন অপবিত্র হয়ে গেছে। ও বেশ কিছুক্ষণ গা ঘষে ধোয়ার পর ওয়াশরুম থেকে বের হয়। ও তখনই চিউচিউর সঙ্গে দেখা করে, মন খারাপ করে বলে, এই পৃথিবীতে কিছু মানুষ সত্যিই খুব খারাপ। ইয়ংচ্যান তখনও অফিসে বসে কাজ করছিল। এত রাত হলেও সে এখনো টংয়ের চিন্তায় আছে। সে মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? টং তখন কান্না করছিল। জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি, সে তাই কিছুতেই মানতে পারছে না। পরদিন অফিসের মিটিংয়ে সবাইকে জানানো হয়, এই কোম্পানি থেকে জেনভিকে বরখাস্ত করা হয়েছে, কারণ সে অফিসের একজন এমপ্লয়ির সঙ্গে অসভ্য আচরণ করেছে। এরপর সাশা টংকে টেনে নিয়ে যায় একটু নির্জন জায়গায়। সাশার রাগে কাপা কণ্ঠে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম জেনভির থেকে দূরে থাকতে। টং তখন বুঝতে পারে জেনভি হয়তো সাশার সঙ্গেও কিছু করেছে। সে প্রশ্ন করে, সাশা, আমাকে সব খুলে বলো। সাশা বলে, 6 মাস আগে আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতাম। সবসময় জেনভি আমাকে উল্টোপাল্টা মেসেজ করত, অশ্লীল ইঙ্গিত দিত। তারপর একদিন সে আরো ভয়ঙ্কর কিছু করলো, আমাকে ফিজিক্যালি হ্যারাস করলো। টং শুনে খোঁড়া হয়ে ফেটে পড়ে। সে বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি যদি সাহায্য করো, আমরা একসঙ্গে জেনভিকে শাস্তি দিতে পারবো। সাশা রাজি হয় এবং ফোন করে বলে, আমার কাছে জেনভির সঙ্গে সমস্ত চ্যাট আর কিছু রেকর্ডেড কল আছে। এগুলো পেয়ে টং আনন্দিত হয়। সে নিজেও কিছু প্রমাণ সংগ্রহ করে।
এরপর ইয়ংচ্যানের কাছেও সে রিপোর্ট পৌঁছায়। জেনভি যে অনেক প্রজেক্ট বাতিল করেছিল তা দেখে ইয়ংচ্যান আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে অফিসে একটি জরুরি মিটিং ডাকে। মিটিংয়ে ইয়ংচ্যান বলে, জেনভি শুধুই একজন খারাপ কর্মী নয়, সে নারী সহকর্মীদেরও হয়রানি করে। কিন্তু সিনিয়র অফিসাররা বিশ্বাস করে না, ফলে জেনভি আরো সাহসী হয়ে ওঠে। এই ঘটনা শুনে তং আরো হতাশ হয়ে পড়ে। চিউ তাকে সান্ত্বনা দেয়, একদিন সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। রাতে মন খারাপ করে তং রাস্তায় হাঁটছিল, বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি ওর দিকে ধেয়ে আসে। ঠিক তখনই ইয়ংচ্যান ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নিজেই হাতে মারাত্মক ব্যথা পায়। তং আতঙ্কিত হয়ে বলে, তুমি ঠিক আছো তো? ইয়ংচ্যান হাসতে হাসতে বলে, আমি ঠিক আছি, তুমি চলো বাড়ি। তারা একসঙ্গে তংয়ের বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনই বিদ্যুৎ চলে যায়। চিউ যে অন্ধকার খুব ভয় পায়, সে সোফার পেছনে লুকিয়েছিল। হঠাৎ সে ইয়ংচ্যানকে দেখতে পেয়ে আরো ভয় পেয়ে যায়। চিউ তাড়াতাড়ি বেরিয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় তং ফোনের ফ্ল্যাশলাইট জ্বালায় এবং দেখে যে ইয়ংচ্যানের হাত থেকে রক্ত পড়ছে। সে অবাক হয়ে বলে, তুমি এতক্ষণ কিছু বলনি কেন? এরপর সে ইয়ংচ্যানের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। তং লক্ষ্য করে ইয়ংচ্যানের সুঠাম শরীর, যা দেখে সে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। তং বলে, আমার মনে হয় হাসপাতালে গেলে ভালো হবে। ইয়ংচ্যান বলে, এটা তেমন গুরুতর নয়, আমি ঠিক আছি। কিন্তু আমি এখন বাড়ি যেতে চাই। তং বলে, গোসল করার সময় এই ক্ষত যেন না ভেজে। কাল সকালে এসে আমি ব্যান্ডেজ বদলে দেব। এটা বলে সে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ ইয়ংচ্যান ওর হাত ধরে টেনে কাছে এনে কোলের উপর শুইয়ে দেয়। ইয়ংচ্যান মৃদুস্বরে বলে, আজ রাতে এখানে থেকে যাও। তং বিস্মিত হয়ে বলে, এটা অসম্ভব। ইয়ংচ্যান মুচকি হেসে বলে, তোমাকে বাঁচাতে গিয়ে আমার চোট লেগেছে। আর আমি তোমাকে মাত্র এক রাত এখানে থাকতে বলেছি, তুমি কি তাও করবে না? টং দ্বিধাগ্রস্ত হলেও রাজি হয়। ইয়ংচ্যান বলে, আমাকে এখনই শার্ট চেঞ্জ করতে হবে। মনে হয় তোমার সাহায্য লাগবে। টং হতবাক, ওকে কি ইয়ংচ্যানের শার্ট খুলে দিতে হবে? ইয়ংচ্যান ধীরে ধীরে বোতাম খুলতে থাকে, টং লজ্জায় লাল হয়ে যায়। টং বলে, ইয়ংচ্যান, তুমি প্লিজ অন্য রুমে গিয়ে শার্ট চেঞ্জ করো। ইয়ংচ্যান একটু মজা পেয়ে হাসে, তারপর অন্য রুমে চলে যায়। ইয়ংচ্যান শার্ট বদলে আবার টংয়ের কাছে ফিরে আসে। তারা দুজনে আবার অফিসের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করে। টং ইয়ংচ্যানকে আশ্বস্ত করে, তোমাকে এসব ভাবতে হবে না, আমি সবটা দেখে নিচ্ছি। কিছুক্ষণ পর টং বলে, এবার আমি ঘুমাতে চাই। ইয়ংচ্যান বলে, তুমি আমার রুমে ঘুমাও, আমি সোফায় শুয়ে পড়ব। টং অবাক হয়ে বলে, ধুর, এটা হয় নাকি? ইয়ংচ্যান হাসে, মুখে বলে, তাহলে কি আমরা একসঙ্গে ঘুমাবো? টং লজ্জায় লাল হয়ে, গুড নাইট বলে তাড়াতাড়ি সরে যায়, আর ইয়ংচ্যান তখন মুচকি হেসে তাকিয়ে থাকে। পরদিন সকালে টং ঘুম থেকে উঠে টিভিতে নিউজ দেখে, তাদের কোম্পানির সেই অসৎ ব্যক্তি জেনভিকে পুলিশ গ্রেফতার করেছে। টং বিস্মিত হয়ে যায়, কিভাবে হঠাৎ করে পুলিশ তাকে গ্রেফতার করল? তখনই ইয়ংচ্যান জানায়, সে আগেই সমস্ত প্রমাণ পুলিশ স্টেশনে জমা দিয়েছে। তাই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এখন টং চিন্তা না করে নিশ্চিন্তে অফিস যেতে পারবে। টং ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় মনে পড়ে, সে ব্রাশ করা ভুলে গেছে, তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ব্রাশ করতে শুরু করে। ঠিক তখনই ইয়ংচ্যান সেখানে এসে বলে, তুমি কি জানো, তুমি যে ব্রাশটা ব্যবহার করছো, এটা আমার? টং মুহূর্তে লজ্জায় পড়ে যায়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, কোনো ব্যাপার না। এবং আবার ব্রাশ করা শুরু করে। ইয়ংচ্যান এই দৃশ্য দেখে হাসতে থাকে। অফিসে পৌঁছে টং রোলিনকে ডাকে। রোলিন এলে টং বলে, আমি জানি, হয়তো তুমি ইয়ংচ্যানকে পছন্দ করো বা ভালোবাসো। কিন্তু আমাদের সম্পর্ক বহু বছরের। মাঝখানে অনেক বাধা এসেছে, কিন্তু আমরা একে অপরকে সবসময় ভালোবেসেছি। এখন আমরা আবার একসঙ্গে থাকতে চাই, তাই দয়া করে আমাদের জীবনটাকে জটিল করো না। রোলিন বিরক্ত হয়ে বলে, তোমার কি ভয় করছে না? আমি চাইলে এখনই তোমাকে ফায়ার করতে পারি। ঠিক তখনই পেছনে থেকে ইয়ংচ্যান বলে, না, তুমি তা পারবে না। কোম্পানির ডিরেক্টরের অনুমতি ছাড়া তুমি কাউকে বরখাস্ত করতে পারো না। রোলিন একেবারে হতভম্ব হয়ে যায়। এরপর ইয়ংচ্যান টংয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। সেদিন অফিস ছুটি হয়ে গেলে তারা ইয়ংচ্যানের বাড়িতে ফেরে। টং বেডরুমে ঢুকে অবাক হয়ে যায়, ঘরটি তার পছন্দের জিনিস দিয়ে সাজানো। সে আনন্দে পুরো ঘরে ঘুরতে থাকে এবং দেখে দুটি টুথব্রাশ রাখা, একটি তার, অন্যটি ইয়ংচ্যানের। সে বুঝতে পারে, ইয়ংচ্যান চায় টংকে এখানে স্থায়ীভাবে রাখতে। টং ইয়ংচ্যানের কাছে এসে বলে, তুমি কি আমার জন্য সব সাজিয়ে রেখেছ? ইয়ংচ্যান মুচকি হেসে বলে, না, আমার ভবিষ্যৎ স্ত্রীর জন্য। টং মজা করে বলে, ওহ, আমি তো ভাবলাম, আমার জন্য। ইয়ংচ্যান হেসে রান্নাঘরের দিকে চলে যায়। সে বেশ কিছু রান্না করে, রাত হলে দুজনে একসঙ্গে খেতে বসে। খাওয়ার সময় টং হঠাৎ করে বলে, তুমি কি জানো, এতদিন তুমি আমাকে ফেক আইডি থেকে মেসেজ করতে? ইয়ংচ্যান হতবাক হয়ে যায়, টং কিভাবে ধরে ফেললো?
সে কোনো কথা না বলে দ্রুত খাওয়া শুরু করে। টম ইয়ংচ্যানকে ধরে তার ফোন চেক করে দেখায়, আমি সব প্রমাণ পেয়ে গেছি। ইয়ংচ্যান অবাক হয়ে বলে, তুমি তো আমার আসল আইডিটা ব্লক করে রেখেছিলে। তাই টম মুচকি হেসে ইয়ংচ্যানের কানে কানে কিছু বলে। ইয়ংচ্যান লজ্জায় বলে, কখনোই না। টম বলে, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। ইয়ংচ্যান দ্রুত তার হাত ধরে ফেলে আর বলে, ঠিক আছে, যা বলবে করব। এরপর দেখা যায়, ইয়ংচ্যান খুব সুন্দর করে সেজেছে। টম চেয়েছিল ইয়ংচ্যান এই রূপে থাকুক। সেই রাতে তারা একসঙ্গে ঘুমায়। সকালে টম ঘুম থেকে উঠে দেখে ইয়ংচ্যান কাজে ব্যস্ত। টম মুচকি হেসে তাকে দেখে আর গত রাতের কথা মনে করে লজ্জা পায়। তার কাছে গিয়ে বলে, তুমি এত সকালে কি করছো? ইয়ংচ্যান বলে, আমি বিয়ের ভেন্যু ঠিক করছি। অফিসের নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে বিয়ে করলে সব খরচ অফিস বহন করবে। তাই ভাবছি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। টম অবাক হয়ে বলে, তুমি তো কোম্পানির ডিরেক্টর। এটা কি ঠিক? এরপর টম ইয়ংচ্যানের পুরনো কিছু টি শার্ট পরে, যা তাদের স্কুল জীবনের স্মৃতি মনে করিয়ে দেয়। যদিও এখন সেই জামাগুলো ইয়ংচ্যানের গায়ে ছোট হয়ে গেছে। তারা একসঙ্গে হাঁটতে থাকে এবং টম বলে, তুমি কখনো জানতে চাওনি আমি সেদিন ব্রেকআপ করলাম কেন? ইয়ংচ্যান বলে, আমি জানি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তুমি কষ্ট পেয়েছিলে, তাই ব্রেকআপ করেছিলে। টম হাসে আর বলে, 10 বছরে তুমি একটুও বদলাওনি। আমি শুনেছিলাম, তুমি কলেজের প্রফেসরের সাথে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলে। সেটা আমি মানতে পারিনি, তাই তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। ইয়ংচ্যান অবাক হয়ে বলে, তুমি সত্যিই ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে বিদেশে চলে যেতাম? টম মাথা নিচু করে বলে, হ্যাঁ, পরে জানলাম তুমি বিদেশে যাওনি, কিন্তু তখন লজ্জায় তোমার সামনে আসতে পারিনি। ভাবলাম, তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, কিন্তু তুমি এলে না। আর দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। ঠিক তখনই ইয়ংচ্যানের মা ফোন করে। ইয়ংচ্যান বলে, আমি এখন তোমার ছেলের বউয়ের সঙ্গে আছি। টম লজ্জা পেয়ে চলে যেতে চায়, কিন্তু ইয়ংচ্যান তার হাত ধরে টেনে নেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কিভাবে সেদিন ভুল বোঝাবুঝির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যদি তারা সেই সময় নিজেদের মধ্যে কথা বলে বিষয়টা পরিষ্কার করত, তাহলে এই 10টা বছর কষ্টে কাটাতে হতো না। আর এই ড্রামাটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে, যে কোনো সম্পর্কের মধ্যেই ভুল বোঝাবুঝি আসতে পারে। আর আপনারা যদি আপনাদের সম্পর্কের ভুল বোঝাবুঝিটা কথা বলে ঠিক করে নেন, তাহলে আপনাদের সম্পর্কটা টিকে থাকবে। আর যদি আপনারা কথা না বলে অভিমান করে একে অপরের সাথে ব্রেকআপ করেন, তাহলে লসটা আপনাদেরই হবে। হয়তো একটু কথা বললেই সমস্যাটা ঠিক হয়ে যেত, হয়তো অনেক বছর পরে গিয়ে আপনারা আফসোস করতে পারেন, যদি সেদিন একটু কথা বলতাম, তাহলে হয়তো আজকে সেই প্রিয় মানুষটি আমার পাশে থাকতো। এভাবে আফসোস করার চেয়ে শুরুতেই ভুল বোঝাবুঝি কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এই ড্রামাটা আমাদেরকে এটাই শেখায়। তো যাই হোক, ফাইনালি একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজ